সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমান পারস্পরিক অবিশ্বাস সেই স্বাধীনতার সময় থেকেই এই উপমহাদেশের এক অভিশাপ স্বরূপ, যা আজও আমাদের ক্ষতবিক্ষত করে চলে। যেসব সাহিত্যিক দৈনন্দিন জীবনযাত্রাকে তাঁদের সাহিত্যের উপাদান করেছেন, তাঁরা প্রায় সকলেই এই পারস্পরিক অবিশ্বাস এবং তার বিপ্রতীপে বিশ্বাস আর মানবতার কথা লিখে গেছেন অজস্র কালজয়ী লেখায়। সাম্প্রতিক সম্পূর্ণ অন্য এক তুচ্ছতর কারণে বিতর্কের কেন্দ্রে আসা সমরেশ বসুর আদাব গল্পটিও এই একই বিষয়ে লেখা প্রাক স্বাধীনতা, হিন্দু মুসলিম দাঙ্গা আর রাষ্ট্রযন্ত্রের ন্যাক্কারজনক ভূমিকার এক জ্বলন্ত দলিল। গল্পটি তর্ক সাপেক্ষে সমরেশ বসুর প্রথম ছোট গল্প, প্রকাশিত হয়েছিল 1946 সালে পরিচয় পত্রিকায়। বর্তমানে গল্পটি পড়ছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সমরেশ বসু রচনাবলী প্রথম খণ্ড থেকে। এই বইটি অনলাইনে কিনতে চাইলে অবশ্যই চোখ রাখুন বর্ণনার বাক্সে। এখন তাহলে আসুন শুনে নেওয়া যাক সমরেশ বসুর ছোট গল্প আদাব, পাঠে আমি রৌহিন। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুড়ছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গাটায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচমনিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত উপশিরা শিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয় উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধে ঘটিয়েছে।
হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই ব্যান লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এখান থেকে উঠা যাই, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠছ না, জানডারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বয়ো, যেমন বইয়া রইছো সেই রকমই থাকো। মাঝির মনটা ছাত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে আবার সন্দেহ ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। জামু নাকি এই আন্দায়রা গলির ভিতর পইড়া থাকুন নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতাছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লাইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বয়, মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় কি যেন ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্তে মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিলে সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বার করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক একটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার ম্যাচ বাতিটাও গেছে সেঁতাইয়া। আরেকটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনী, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয় ভয় জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা দুইটা জামা আর একখান শাড়ি। কাইল আমাগো ঈদের পরব, জানো। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কইতাছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুঁটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করো যায়, তুমি কও। হেই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে
বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকুটি কিয়ের লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাকে ওই লিগওয়ালা করি, তারাই তো লাগাইছে এই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা লোক মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মায়াগুলো ভিক্ষা কইরা বেড়াইব। এই গ্যালোসন রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা সাইড টুকরা কইরা মারলো, ফলে বই নইল বিধবা, আর তার পোলা মায়ারা আয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাদে নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালারা মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমাকে কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, অখন দানা জুটাইব কোন সুমন্দি? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার সরে কাছারি করতে। বাবুর হাতে যান হজরতের হাত, বকশিস দিত 5, নায়েবের কেরায়া দিত 5, একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করে। চলো পালাই, কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিসামিসি পুলিশের মায়ের খামু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো, কোন দিকে যাইবা কও, আয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল, সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনেই একবার থমকে দাঁড়ালো, ঘাপটি মেরে কেউ তো নেই, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে উঠল ঘোড়ার খুরের শব্দ। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই, বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আয়ো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থাণুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আরেকটু আগায়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি আছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাটে। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে? তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না।
মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়ির যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আইজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হবো বুড়িগঙ্গা। আরে নানা মিয়া করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগে উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দাও। বোঝো না তুমি, কাইল ঈদ, পোলা মাইয়ারা সবাই চাঁদ দেখছে, কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়? ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরায়ও না। এইখান থাইকা যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইচাইছো? সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হে! সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুরুম গুরুম! দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটি আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গড়ির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্ত, তার পোলা মাইয়ার, তার বিবির শাড়ি জামা রাঙা হয়ে উঠেছে সেই রক্তে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। এতক্ষণ সমরেশ বসুর ছোট গল্প আদাব শুনছিলেন আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো জানাতে চাইলে চলে আসুন মন্তব্যের বাক্সে। আপনাদের কোনো পছন্দের গল্প থাকলে সেটির কথাও জানিয়ে রাখতে পারেন সেখানেই। পরবর্তীতে সেই গল্প পড়ার চেষ্টা অবশ্যই করব। চ্যানেল কবে, কখন, কোথায় কি চলছে তার নিয়মিত খবরাখবর পেতে হলে করে ফেলুন সাবস্ক্রাইব। আর গল্প ভালো লাগলে চাই একটু লাইক আর শেয়ার করবেন তো। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, লেখায়, পড়ায়, ভাবনায় এবং চেতনায় ঋদ্ধ হতে থাকুন নিরন্তর। দেখা হবে আবার শিগগিরই। আজ আসি।